বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। চতুর্থ পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। চতুর্থ অধ্যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। শর্ট ডেসক্রিপশন, বিষয়বস্তু সংক্ষেপে। GO, General Objectives. 4. Understand the aspect of building survey for air conditioning heat load. বিল্ডিং সার্ভে মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয়। স্পেসিফিক অবজেক্টিভ বা SO। 4.1 State the meaning of building survey for cooling load calculation. কুলিং লোড ক্যালকুলেশন বিল্ডিং সার্ভের অর্থ। 4.2 Mention the physical factor which should be considered in estimation of cooling load. 4.3 Explain the physical factors which should be considered during survey for heat load estimation. Mention the non-residential cooling load. 4.5 Mention the residential cooling load. এই হচ্ছে 5টা SO আমাদের এই অধ্যায়। 4.1 State the meaning of building survey for cooling load calculation. বিল্ডিং সার্ভে বা জরিপে কুলিং লোড ক্যালকুলেশন হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণের বা এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে কুলিং লোড নির্ণয়ে বিল্ডিং বা ভবন সমূহ প্রাথমিক অবস্থায় জরিপ বা সার্ভে করার প্রণালীকেই মূলত বিল্ডিং সার্ভে কুলিং লোড ক্যালকুলেশন বলে। কারণ লোডের হিসাব নিকাশ করতে হলে ভবনের বিভিন্ন দিকসমূহ বিবেচনায় আনতে হয়। ভবনসমূহ আগে দেখে নিতে হবে, ভিতরের অবস্থা জেনে নিতে হবে। Mention the physical factor which should be considered in estimation of cooling load. কুলিং লোড নির্ণয়ে বাহ্যিক ফ্যাক্টরসমূহ নিম্নোক্ত তথ্যসমূহ জানতে হবে। 1 নম্বর, বিল্ডিং বা ভবনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। 2 নম্বর, বিল্ডিং বা ভবনটি কোনমুখী তা জানতে হবে। 3 নম্বর, আশপাশের অবস্থান সম্পর্কে। 4 নম্বর, বিল্ডিং বা ভবনের ব্যবহার। 5 নম্বর, বিল্ডিং বা ভবনের পরিমাপ। 6 নম্বর, বিল্ডিং বা ভবনের বাইরের বিবরণ। 7 নম্বর, নির্মাণ সামগ্রী এবং দরজা ও জানালা। 8 নম্বর, সিঁড়ি বা এসকালেটর এবং লোক সংখ্যা সম্পর্কে জানতে হবে। 9 নম্বর, ভিতরে রক্ষিত আসবাবপত্র যন্ত্রপাতির অবস্থান। 10 নম্বর, লাইট, ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম ও ব্যবহার কাল সম্পর্কে জানতে হবে। 11 নম্বর, ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশন। 12 নম্বর, সার্ভিস, সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে জানতে হবে। আরও কিছু বাহ্যিক ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে ইউজ অফ স্পেস, ফিজিক্যাল ডাইমেনশন অফ স্পেস, সিলিং হাইট, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ইনসাইড রুম ডিজাইন কন্ডিশনস, অ্যাম্বাইন্ট কন্ডিশন, গ্লাস এরিয়া এক্সপোজ টু সান, অকুপেন্সি মানে পিপল লোক সংখ্যা, লাইটিং লোড, ইকুইপমেন্ট লোড, ফ্রেশ এয়ার রিক্রুটমেন্ট, ইনফিল্ট্রেশন অফ আউটসাইড এয়ার। এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মধ্যে অবস্থান। কম্পোনেন্ট সমূহ বিভিন্ন কম্পোনেন্ট আছে, দেওয়াল, ছাদ, লাইট, পিপুল, মেঝে, সূর্য ইত্যাদি। কুলিং লোড কম্পোনেন্টসের মধ্যে আরও আছে ওয়াল, রোপ, উইন্ডোজ, স্কাইলাইটস,
solar radiation, ceiling, interior walls, people, light, equipment, appliance, infiltration, ventilation, system heat gain ইত্যাদি। Explain the physical factor which should be considered during survey for heat load estimation. নিম্নোক্ত দিকসমূহ বিবেচনা করতে হবে। বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর তাপচাপ। 2 নম্বর, দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময় প্রবাহিত সৌর তাপ বা পরিবেশগত তাপচাপ। 3 নম্বর, মেঝে, পার্টিশন ইত্যাদির ভিতর দিয়ে প্রবাহিত তাপচাপ। 4 নম্বর, ভিতরের বা অভ্যন্তরের উৎসসমূহ যেমন লাইট, ফ্যান, বৈদ্যুতিক যন্ত্রপাতির লোক থেকে তৈরি তাপচাপ। 5 নম্বর, ভেন্টিলেশন, এয়ার চার্ট। 6 নম্বর, বাইরের বাতাসের তাপচাপ। 7 নম্বর, সাইকোমেট্রিক ও অন্যান্য বহুবিধ চার্ট ইত্যাদি বিবেচনা করতে হবে। 4.3 Explain the physical factor which should be considered during survey for heat load estimation. হিট বা তাপের নানাবিধ উৎস থেকে অঙ্ক কষে হিট লোড নির্ণয় করা অত্যন্ত জটিল ও কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। আর বিভিন্ন সংস্থা যেমন অ্যাশরে, এআরআই, ক্যারিয়ার এয়ার কন্ডিশনিং বা এসি কোম্পানি মূল্যবান তথ্য সম্বলিত অসংখ্য চার্ট ও গ্রাফ তৈরি করে রেখেছে, যা ডিজাইন কাজে অহরহ ব্যবহার করতে হয়। এসব গ্রাফ বা চার্টের মধ্যে রয়েছে 1 নম্বর, ভেন্টিলেশন এয়ার চার্ট। 2 নম্বর, বাইরের বাতাসের তাপ চার্ট, মানে আউটসাইড এয়ার হিট চার্ট। 3 নম্বর, ভিতরের তাপের উৎস, লাইট, ফ্যান, লোড, প্লাগ লোড বা সকেট লোড ইত্যাদি। 4 নম্বর, বিভিন্ন প্রকার ও বিভিন্ন অবস্থায় গ্লাসের ভিতর দিয়ে প্রবাহিত সৌর তাপচাপ। 5 নম্বর, দেওয়াল ও ছাদের ভিতর দিয়ে বিভিন্ন সময়ে প্রবাহিত পরিবেশগত তাপচাপ। এ হচ্ছে আমাদের একটা শক হিট লোড এস্টিমেশন করার জন্য ব্রিটিশ পদ্ধতিতে করা আছে। এখানে আমাদের কলাম আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা কলাম। আর এই রোগুলো আছে হচ্ছে 1 নম্বর থেকে সূর্যমুখী জানালা, দরজার মোট এরিয়া, দেওয়াল, তারপরে পার্টিশন, সিলিং, মেঝে, রুমের আয়তন, লোক সংখ্যা, লাইট, ফ্যান, যন্ত্রপাতি, এগুলোর মানগুলো বের করে নিতে হবে, সমষ্টি টোটাল করতে হবে। তারপরে ল্যাটিন হিট ডাক্ট লস, এগুলো সব যোগ করে এখানে সমষ্টি নিয়ে আসতে হবে এই স্ট্রাকচার অনুসারে। এরপর আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। একটি ভবনের এসি ডিজাইন করতে হবে। ভবনটা হচ্ছে আবাসিক হবে। এর অবস্থান হচ্ছে 40 ডিগ্রি অক্ষাংশ, আবহাওয়া ডাইভার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, বহির্ভাব তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, ভিতরের প্রয়োজন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ভবনের বর্ণনা আছে 35 ফুট গুণ 28 ফুট গুণ 11 ফুট। লোক সংখ্যা হচ্ছে 9 জন। লাইট মোট 500 ওয়াট, ফ্যান 3টি, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন রেডিও, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক আয়রন ইত্যাদি আছে। এর মধ্যে আমাদের সমাধান আছে যে জানালার সর্বমোট কাচের পরিমাণ 80% হিসাবে এগুলো আমাদের ধরার পরে যে মানগুলো আসবে, এগুলো টোটাল একটা আয়তন আসবে আমাদের 10,780 ঘন ফুট। ডিটেলস পরে আমরা করব, আপাতত জেনে নেই। এই মানগুলো উক্ত যে আমাদের প্রথম যেটা দেখিয়েছি ওটাতে মানগুলো বসানোর পরে সর্বমোট আমাদের আসবে হচ্ছে 42,881। 42,881। এরপরে এখানে ভেন্টিলেশনের জন্য আমাদের আছে 1402 CFM, বাতাস পরিবর্তন বা এয়ার চেঞ্জের জন্য হচ্ছে 7.7 মিনিটে একবার। এয়ার কন্ডিশন যন্ত্রের ক্যাপাসিটি হচ্ছে 3.57 টন বা টিআর। সুতরাং বিমান যন্ত্রের ক্ষমতা হবে 3.5 টন। এরপর আছে বাইপাস ফ্যাক্টর। বাইপাস ফ্যাক্টর কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা ও কয়েলের তাপমাত্রায় প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা ও
কয়েলের তাপমাত্রা বিয়োগফলের অনুপাতকেই বাইপাস ফ্যাক্টর বলে। একে বিপিএফ দ্বারা প্রকাশ করা হয়। বিপিএফ সমান হচ্ছে কয়েল নির্গত বাতাসের তাপমাত্রা বিয়োগ কয়েলের তাপমাত্রা ডিভাইডেড প্রবিষ্ট বাতাসের তাপমাত্রা বিয়োগ কয়েলের তাপমাত্রা, মানে T3 মাইনাস T2 ডিভাইডেড T1 মাইনাস T2। এরপরে যেমন দেওয়া আছে একটা অঙ্ক, T2 যদি 40 ডিগ্রি ফারেনহাইট এবং T1 যদি 85 ডিগ্রি ফারেনহাইট, T3 58 ডিগ্রি ফারেনহাইট হয়, সুতরাং বাইপাস ফ্যাক্টর কত হবে? আমরা জানি বিপিএফ সমান T3 মাইনাস T2 ডিভাইডেড T1 মাইনাস T2। উক্ত মানগুলো যদি আমরা বসাই তাহলে পাবো 0.4। এটি হচ্ছে অ্যান্সার, কারণ বাইপাস ফ্যাক্টরে কোনো একক নাই, কারণ ইহা একটি অনুপাত। এই পর্যন্ত মোটামুটি আমাদের অনাবাসিক। এবার অনাবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নির্ণয়, নন রেসিডেন্সিয়াল কুলিং লোড। অনাবাসিক ক্ষেত্রে অভ্যন্তরীণ তাপ অর্জন প্রক্রিয়া হচ্ছে 1 নম্বর বায়ু অনুপ্রবেশের মাধ্যমে এসি রুমে প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন। 2 নম্বর এসি রুমের মানুষের শরীর থেকে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ। 3 নম্বর পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ। 4 নম্বর মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। খ অনাবাসিক ক্ষেত্রে বাতাস অনুপ্রবেশের কারণে তাপ অর্জন প্রক্রিয়া। 1 নম্বর স্তূপজনিত প্রভাব বা স্ট্যাক ইফেক্ট। 2 নম্বর বাতাসের চাপ বা উইন্ড অর এয়ার প্রেশার। 3 নম্বর হচ্ছে বায়ু পরিবর্তনজনিত বা এয়ার চেঞ্জ। অনাবাসিক ক্ষেত্রে আর্দ্রতাজনিত তাপ অর্জন প্রক্রিয়া। এরপরে ঘ ফেনস্ট্রেশন বা তাপ অর্জন প্রক্রিয়া। জানালার কাছ থেকে বা জানালার মাধ্যমে যে তাপের উদ্ভব ঘটে তাহাই ফেনস্ট্রেশন হিট গেইন হিসেবে ধরা হয়। নন রেসিডেন্সিয়াল লোড ক্যালকুলেশন একটা স্ট্রাকচার। নন রেসিডেন্সিয়াল আমাদের এই ভবনগুলো ব্যবহৃত হয় বিভিন্ন পারপাসে। নন রেসিডেন্সিয়াল কুলিং লোডের মধ্যে আছে আমাদের পিপল লোড, লাইট লোড, ইকুইপমেন্ট লোড, সান, এয়ার ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন, সোলার রেডিয়েশন ইত্যাদি। নন রেসিডেন্সিয়াল এর কুলিং লোডের জন্য আমাদের বের করব স্পেস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হিট লোড সোর্স, এই একটা সমীকরণের মাধ্যমে। 2 নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন কুলিং লোড ক্যালকুলেশন, এর মাধ্যমে আমরা বের করতে পারি। 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাপ্লিকেবল মেথডের মাধ্যমে আমরা কুলিং লোড ক্যালকুলেশন করতে পারি। 4 নম্বর স্পেস ডিজাইন কুলিং লোড ক্যালকুলেশন বাই CLTD, SCLF, CLF। নাম্বার 5 এক্সটার্নাল কুলিং লোড, এর মধ্যে রুফ, ওয়াল, গ্লাস ইকুয়েশন এভাবে হবে। ফেনস্ট্রেশন এখানে আছে, কন্ডাকশন, রেডিয়েশন। তাহলে কন্ডাকশনের জন্য সূত্র হচ্ছে কিউ কন্ডাকশন ইকুয়াল টু AU CLTD অথবা UA CLTD। আর কিউ রেডিয়েশন এর সূত্র হচ্ছে A ইন্টু SC ইন্টু SCL। আর নাম্বার 6 পার্টিশন, সিলিং অ্যান্ড ফ্লোর এর পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। কিউ ইকুয়াল টু U ইন্টু A ইন্টু TA মাইনাস TRC। 4.4 মেনশন দ্য নন রেসিডেন্সিয়াল কুলিং লোডের ক্ষেত্রে আরও আছে। নাম্বার 7 কুলিং লোড, ইন্টারনাল কুলিং লোডের হচ্ছে পিপল লোড, এরপর আছে সেন্সিবল, ল্যাটিন, লাইট লোডের ইকুয়েশন, এরপর পাওয়ারের ইকুয়েশন, অ্যাপ্লায়েন্সের ইকুয়েশন, ভেন্টিলেশন আর ইনফিল্ট্রেশন ইকুয়েশনগুলো আমাদের লাগবে। এই পদ্ধতিতে আমরা করতে পারি। এরপর হচ্ছে 4.5 মেনশন দ্য রেসিডেন্সিয়াল কুলিং লোড, আবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ। আবাসিক কুলিং লোড নিয়মিতভাবে করা হয়। 1 নম্বর আবাসিক লোড ফ্যাক্টর বা রেসিডেন্সিয়াল লোড ফ্যাক্টর বা RLF, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন RLF। এটা হচ্ছে আবাসিক ক্ষেত্রে মানুষের শরীরের তাপমাত্রা ও শীতলতা 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 ডাইভাব তাপমাত্রা, 2 স্পেসিফিক হিউমিডিটি, 3 এয়ার ভেলোসিটি।
এরপর হচ্ছে 2 আবাসিক হিট ব্যালেন্সিং বা রেসিডেন্সিয়াল হিট ব্যালেন্সিং বা RHB। এটা হচ্ছে ডাক্টের আকৃতি নিরূপণ এবং এসি ব্যবস্থায় অন্তর্ভুক্ত প্রত্যেকটি কক্ষে সঠিক পরিমাণ নিয়ন্ত্রিত বাতাস সরবরাহ নিশ্চিত করার জন্য ব্লোয়ার, ড্যাম্পার এবং নির্গমন গ্রিলের যে সমন্বয় সাধন করা হয় তাকে হিট সিস্টেম ব্যালেন্সিং বা RHB বলে। রেসিডেন্সিয়াল কুলিং লোডের আমাদের অ্যাপ্লাইকেবল স্পেসগুলো আমরা দেখি, কোথায় কোথায় আমাদের এসিগুলো ব্যবহার হয় আবাসিক ক্ষেত্রে। এই চিত্রগুলো দেখলে আমরা বুঝতে পারি। রেসিডেন্সিয়াল কুলিং লোডের কম্পোনেন্ট সমূহ, কুলিং লোড কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে 2 ক্যাটাগরি, একটা এক্সটার্নাল লোড, একটা ইন্টারনাল লোড। আমরা আগে কিছু জেনে গেছি। এরপরে অ্যাপ্লিকেশন কোথায় VRF সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে টাইপস অফ ইন্টারনাল লোড। ইন্টারনাল লোডের মধ্যে পিপল, লাইট, ইকুইপমেন্ট এক্সেট্রা। এরপরে আমাদের তথ্যাংশ এটুকুই শেষ। এরপরে এনি কোশ্চেন। এরপরে আমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক। 1 নম্বর, বিল্ডিং সার্ভে বা জরিপে কুলিং লোড ক্যালকুলেশন বলতে কি বোঝায়। 2 নম্বর, কুলিং লোড নির্ণয় বাহ্যিক ফ্যাক্টর সমূহ লেখো। স্থির ও পরিবর্তনশীল লোড সমূহ বর্ণনা করো। 4 নম্বর, অনাবাসিক এর ক্ষেত্রে মানে নন রেসিডেন্সিয়াল কুলিং লোড নিরূপণ বলতে কি বোঝায়। আর আবাসিক বা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ পদ্ধতি বর্ণনা করো। এ হচ্ছে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল।